হদিস নেই সাবেক আইজিপি বেনজিরের, জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য নেই দুদকের কাছেও। এমপি আনার হত্যায় জড়িত সবাইকে গ্রেফতারে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এবার নেপাল গেল ঢাকার ডিবি টিম। পানিবন্দী সিলেট নগরীর হাজারো মানুষ এখনো প্লাবিত, জেলার নিম্নাঞ্চল 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের হদিস জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, সাবেক আইজিপি বেনজিরের অবস্থান নিয়ে ধোঁয়াশায় আছি। মন্ত্রীর অভিমত, ব্যক্তির দুর্নীতি কিংবা অপরাধের দায় নেবে না পুলিশ বাহিনী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। অন্যায়, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার স্মার্ট এক পুলিশ কর্মকর্তার নাম বেনজির আহমেদ। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই, কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব, এরা বিদায় হবে, আমরা থাকব। অথচ নেপথ্যের ঘটনা যে এতটাই চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য, অনিয়ম দুর্নীতির গল্পে ভরপুর, তা কখনো কারো মনেই হয়নি। সম্প্রতি সামনে এসেছে সাবেক আইজিপি বেনজিরের নজিরবিহীন ঘটনার ঘনঘটা, আর তাতেই চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের। স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় আছে জমি, ফ্ল্যাট আর কোটি কোটি টাকার ব্যাংক হিসাব। অনুসন্ধানের পর দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। রাষ্ট্রের প্রভাবশালী প্রাক্তন পুলিশ কর্মকর্তার বেসামাল দুর্নীতিতে বিব্রত সরকার। রাজনীতির মাঠেও এখন উত্তাপ ছড়াচ্ছে বেনজিরের অপরাধ কাহিনী। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে। এত গল্প যাকে নিয়ে, তিনি আসলে কোথায়? দেশে নাকি বিদেশে? আর বিদেশে থাকলেই কোন দেশে অবস্থান করছেন তা জানেন না পুলিশ কর্মকর্তারা। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বলতে পারেননি বেনজির এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে, সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে সে দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক। সাবেক আইজির দুর্নীতির অনুসন্ধান চলমান। এ অবস্থায় তিনি কেন, কোন দেশেই বা গেলেন, তা নিয়ে রহস্য দানা বাঁধছে দিনে দিনে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ কোথায় আছেন তার তথ্য নেই দুদকের কাছেও। তবে আগামী 6 জুন তলবে হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া ও অনুসন্ধান চলবে বলে জানান সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান। দুদক আইনে নজরবন্দি বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাওয়ার বিষয়টি থাকলেও সাবেক পুলিশ প্রধানের ক্ষেত্রে এখনো প্রয়োজন মনে করেনি অনুসন্ধান টিম, এমন মত তার। শাকের আরজুর রিপোর্ট। দুদকের অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এই বাস্তবতায় দুদকের আবেদনে সাবেক আইজিপির সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। আগামী 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন পরিবারকে তলব করেছে সংস্থাটি। তলবের চিঠি বেনজির আহমেদের বাসার দারোয়ান গ্রহণ করেছে বলে জানায় দুদক। তবে বেনজির আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই দুদকের কাছে। সেটা পৌঁছেছে, বাড়ির দারোয়ানের কাছে দিয়েছে। সেখানে লোক নেই, মানে বাড়ির দারোয়ান ছিল, তার উপর নোটিশটা জারি করে আসা হয়েছে। এখন উনি পালিয়েছে কিনা এটা তো আমরা জানি না, আমাদের জানার কথাও না। আইনে না আসলে হয়তো ওনার জন্য আরেকটা চিঠি দিতে পারে, অথবা অনুসন্ধান কার্য মানে চালিয়ে যেতে পারে।
যদিও কোনো ব্যক্তিকে প্রয়োজনে নজরবন্দি কিংবা বিদেশ যাওয়া বন্ধ করতে আবেদন করতে পারে দুদক। ফোর্থ ডিভিশনাল অ্যাপিলেট ডিভিশন পেজ 1-এ দুদকের একটি মামলায় একটি জাজমেন্ট দিয়ে 9টা ক্রাইটেরিয়া দিয়েছেন কোন কোন ক্ষেত্রে আপনি একটা লোকের বিদেশ যাওয়া রোধ করতে পারবেন। আমরা সেই গাইডলাইন মেনেই চলি। তারপরে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তারপরে প্রশ্ন আসবে ওনার বিদেশ যাওয়া রোধ করা উচিত কিনা, এটা অনুসন্ধানকারী দল সিদ্ধান্ত নেবে। সেই পর্যায়ে তো এখন পর্যন্ত হয়তো আসেনি। দুর্নীতির দায়ে পিকে হালদার সহ অনেকেই পালিয়েছেন। সেক্ষেত্রে প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ সিনিয়র আইনজীবীর। কগনিজেন্সি নিয়ে যদি আমরা এখন থেকে কাজ শুরু করি, বিশেষ করে পলিসি মেকাররা যদি এখন থেকে কাজ শুরু করে, তাহলে হয়তো ভবিষ্যতে আরেকজন আইজিপিকে আরেকজন সেনাপ্রধানকে এইভাবে অভিযুক্তের দ্বারগোড়ায় আসতে হবে না যে তার বিরুদ্ধে দুর্নীতি। প্রথম থেকেই এগুলো বন্ধ করতে হবে। সেই পদক্ষেপ আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করা উচিত। যদি না করে তাহলে সেটা আমাদের জনগণের দুর্ভাগ্য। তবে সম্পদ ও অ্যাকাউন্ট জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সাবেক পুলিশ প্রধান। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে এই হত্যার পরিকল্পনাকারীরা নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। এ অবস্থায় এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়ামের নেপালে আটকের পর দেশটিতে গিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একটি টিম। মোহাম্মদ কবিরের রিপোর্ট। কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পর বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা তদন্ত চালিয়ে যাচ্ছেন রহস্যের জট খুলতে। ব্যস্ত সময় পার করছেন সব অপরাধীদের শনাক্ত করা ও গ্রেপ্তারে। এ অবস্থায় দেশে গ্রেপ্তারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কলকাতার পর এবার নেপাল গেলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের গোয়েন্দা টিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেক অপরাধী নেপালে অবস্থান করার তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। ঝিনাইদের মাননীয় সংসদ সদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তের কাজে যাচ্ছি। অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসাবে ব্যবহার করে সেখানে থাকে। তো এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। অন্যদিকে সংসদ সদস্যের হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করা, এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করব। যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারাই করবে, এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে, তাহলে আমরা সেখানে যে সম্পৃক্ত। ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায় সে ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটে উজানের ঢলের তোড় কমলেও পানি বেড়েছে জেলার মধ্যাঞ্চলে, তবে নগরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিলেট নগরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নগরের 15টি এলাকার 5000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে নগরের মানুষ। নগরের 2টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বানের জলে ভেসেছে ফসলের ক্ষেত, পুকুরের মাছ। তবে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কয়েকটি এলাকায় অবনতি হয়েছে। আমরা অবস্থা খারাপ করে লাগছে, আমরা বাসে যাইতাছি, কেউ সাহায্য করে না ভাই, বুঝছো নি? পানি তো মনে করেন 1 দিন 2 দিন ভিতরে পানি হয়েছে। সমস্যা বাচ্চা খাইছে খুব কষ্ট করতেছে, পানি খুবই বেশি, এখন নদীর পানি বাড়ায়। সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জে পানি কমেছে, তবে বেড়েছে জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে। সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী অবস্থায় রয়েছেন অন্তত 6 লাখ মানুষ। 550টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 5000 মানুষ। গোলা পানি গরম রান্দিয়া বাড়িয়া খাইতে পারি না,
গাড়ি লিয়ে বাইরে দিতে পারতেছি না, কোমর পানি, এখন আমরা গুদামে পানি ঘরের মধ্যে আমরা খুব কষ্ট হয়ে আছি। আর গত 2 দিন আগে পানি ঢুকছে, এখন পানির সময় যত যাচ্ছে বাড়তে আছে। এদিকে সিলেট সিটি কর্পোরেশন ছাড়াও জেলার 7 উপজেলার 68টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আসছে বাজেটে তৈরি পোশাকের উপর রপ্তানিতে উৎসে কর আবারও 1% থেকে কমিয়ে 0.5% করার দাবি জানিয়েছে বিজিএমইএ। রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক শিল্প মালিক সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচি এ দাবি জানান। এ সময় প্রণোদনা 2029 সাল পর্যন্ত অব্যাহত রাখা এবং এর উপর আয়কর কর্তনের হার 10% থেকে কমিয়ে 5% করার দাবি জানান বিজিএমইএ সভাপতি। বলেন, তৈরি পোশাকের রপ্তানিতে প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কমে গেছে, পাশাপাশি রপ্তানিকৃত পোশাকের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি দুর্গতদের মাঝে খাবার ও প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ 11 সদস্যের টিম সাতক্ষীরায় রিমালে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এই সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন সহ কেন্দ্রীয় ও নেতারা এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের খবর। রাত পোহালেই পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক যুক্তরাষ্ট্র ও আইসিসির সহযোগী সদস্য দেশ কানাডা। নিজেদের মাঠে প্রথম ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করতে চায় মার্কিনিরা। ডালাসে খেলা শুরু হবে রোববার বাংলাদেশ সময় ভোর 6:30টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে রাত 8:30টায় পাপুয়া নিউগিনির প্রতিপক্ষ বিশ্বকাপের সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্রিকেটের মার্কাটারি সংস্করণের সবচেয়ে বড় আসরের অপেক্ষা শেষ হচ্ছে আজ। রাত পোহালেই মাঠের লড়াই শুরু। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো 20টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। আয়োজক হওয়ার পর এবার ব্যাটে বলেও চমক দেখাতে চায় যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র দল, তাই জয় দিয়েই রাঙাতে চায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটাও। এদিকে ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকলেও টি-20তে নবাগত কানাডা। তবে জয় ছিনিয়েই বিশ্ব আসরের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় তারা। এদিকে প্রথম দিনেই মাঠে নামছে যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ 3 শিরোপা জিততে এবার 8 ঘাট বেঁধেই দল সাজিয়েছে ক্যারিবিয়ানরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। সব বিবেচনায় এগিয়ে থাকলেও মাঠের খেলায় সতর্ক রবমন পাওয়েলের দল। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। হদিস নেই সাবেক আইজিপি বেনজিরের, জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য নেই দুদকের কাছেও। এমপি আনার হত্যায় জড়িত সবাইকে গ্রেফতারে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এবার নেপাল গেল ঢাকার ডিবি টিম। পানিবন্দী সিলেট নগরীর হাজারো মানুষ, এখনও প্লাবিত জেলার নিম্নাঞ্চল। 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।